আচ্ছা, বিশ্বজুড়ে যে একটা অর্থনৈতিক ঝড় বইছে তার মধ্যে আমাদের প্রতিবেশী দুটো দেশ বাংলাদেশ আর ভারত নিজেদের পথটা কিভাবে খুঁজে নিচ্ছে। তাদের এই যাত্রায় সবচেয়ে বড় কণ্ঠস্বর হয়ে উঠেছে কিন্তু তাদের ব্যবসায়ী সম্প্রদায়। চলুন আজ তাদের চেম্বার অফ কমার্সের চোখে দেখি কিভাবে তারা এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। তো প্রশ্নটা হলো, অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে ব্যবসার হয়ে কথা বলে কে? উত্তরটা কিন্তু চেম্বার অফ কমার্স, শিল্পের সেই সম্মিলিত কণ্ঠস্বর, যারা নীতি নির্ধারকদের টেবিলে ব্যবসায়ীদের আসল দাবি আর উদ্বেগগুলো পৌঁছে দেয়। আর তারাই আমাদের আজকের এই বিশ্লেষণের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে। দেখুন, একদিকে আছে গ্লোবাল সাপ্লাই চেইনের বিশাল জটিলতা, আর অন্যদিকে দেশের ভেতরের বাজারের ছোট বড় চাপ। এই দুটো ভিন্ন জগতের মধ্যে একটা ভারসাম্য রেখেই কিন্তু এই অঞ্চলের ব্যবসাগুলোকে চলতে হয়। আর চেম্বার অফ কমার্সের কাজটাই হলো এই দুয়ের মধ্যে একটা ব্রিজ বা সেতুবন্ধন তৈরি করা। তো প্রথমেই চলুন দেখি সেই অর্থনৈতিক বাধাগুলো, যার মধ্যে বাংলাদেশ আর ভারত দুটো দেশকে এখন পথ চলতে হচ্ছে। দেখুন, বিশ্ব অর্থনীতির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আইএমএফ বলছে যে গ্লোবাল গ্রোথ হবে খুবই সামান্য, মাত্র 3.3%। এর সাথে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা, যা সব কিছুকে আরও অনিশ্চিত করে তুলেছে। এমনকি ইউরোপের বড় বড় অর্থনীতি যেমন জার্মানি, ফ্রান্স, সেগুলোও সংকুচিত হচ্ছে। এই বৈশ্বিক চাপের মধ্যেই কিন্তু দেশগুলোকে নিজেদের সমস্যা সমাধান করতে হচ্ছে। আচ্ছা, বৈশ্বিক প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার আসা যাক দেশগুলোর নিজেদের চ্যালেঞ্জের দিকে। বাংলাদেশ আর ভারত দুজনের লড়াইটা হয়তো আলাদা, কিন্তু টিকে থাকার সংগ্রামটা কিন্তু একই। চলুন দেখি কে কিভাবে লড়ছে। এখানেই কিন্তু দুই দেশের প্রায়োরিটির পার্থক্যটা চোখে পড়ার মতো। দেখুন, বাংলাদেশ লড়ছে একেবারে তাৎক্ষণিক সমস্যা নিয়ে, ডলার সংকট, জিনিসপত্রের দাম বাড়া, মানে মূল ফোকাসটা হলো স্থিতিশীলতা ফেরানো। আর অন্যদিকে ভারত কিন্তু ভাবছে অনেক বড় পরিসরে। তাদের লক্ষ্য বিকশিত ভারত, যেখানে জোর দেওয়া হচ্ছে বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার আর নতুন নতুন স্টার্টআপের উপর। বাংলাদেশের ব্যবসায়ীদের মনের কথাটা একদম সরাসরি উঠে এসেছে ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতির এই বক্তব্যে। এটা শুধু একটা বক্তব্য নয়, বরং এটা তাদের উদ্যোগের একটা সরাসরি প্রতিচ্ছবি। তিনি শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি আর ভ্যাট বাড়ানোর মতো সিদ্ধান্তকে বিপর্যয়কর বলছেন, যা নীতি নির্ধারকদের জন্য একটা স্পষ্ট সতর্কবার্তা। তবে এত সব চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আশার আলো আছে। রপ্তানি আর রেমিটেন্সের ওপর ভর করে বাংলাদেশ তার চলতি হিসাবের ঘাটতি, মানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, প্রায় ৩৫% কমিয়ে এনেছে। এটা কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটা দারুণ লক্ষণ। এবার যদি ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তাদের রেকর্ড পরিমাণ জিএসটি কালেকশন। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে দেশের ভেতরের অর্থনীতিটা বেশ চাঙ্গা আছে, মানুষজন কেনাকাটা করছে, ব্যবসা বাণিজ্য ভালো মতোই চলছে। তো দেশের ভেতরে চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু এই চেম্বারগুলো কিন্তু দেশের বাইরেও সমানভাবে সক্রিয়। চলুন এবার দেখি অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে তারা কিভাবে বিশ্বজুড়ে নিজেদের যোগাযোগটা তৈরি করছে। তাদের কাজের পরিধিটা একবার দেখুন। পাকিস্তান থেকে লিবিয়া, ইরান থেকে দক্ষিণ কোরিয়া, সব দিকেই কিন্তু তারা সম্পর্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এগুলো শুধু আজকের ব্যবসার জন্য না, বরং ভবিষ্যতের জন্য মজবুত অর্থনৈতিক পার্টনারশিপ তৈরির একটা দারুণ কৌশল। এখন আমরা দেখব কিভাবে এই প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাত কিছু মৌলিক সংস্কারের মাধ্যমে একটা আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরি করতে চাইছে। এখানে আইন, অর্থ, শিল্প সবই কিন্তু চলে আসবে। ডিসিসিআই এর একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো এই কমার্শিয়াল কোর্ট বা বাণিজ্যিক আদালত। কেন? কারণটা খুব সহজ। যে কোনো ইনভেস্টর টাকা লগ্নি করার আগে নিশ্চিত হতে চায় যে কোনো সমস্যা হলে তার দ্রুত আর নির্ভরযোগ্য একটা সমাধান পাওয়া যাবে। একটা মজবুত আইনি কাঠামো ছাড়া কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। ব্যাংকিং খাতের সংস্কারের এই পরিকল্পনাটা দেখতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর মূল উদ্দেশ্যটা বেশ সহজ। ব্যাংকগুলো যে লোন দেয় তার মধ্যে কিছু তো খেলাপি হয়, তাই না? তো সেই ঝুঁকিটা সামলানোর জন্য ব্যাংকগুলোর কাছে যেন যথেষ্ট পরিমাণ টাকা আলাদা করে রাখা থাকে, সেটাই নিশ্চিত করা এই পরিকল্পনার লক্ষ্য। এটা কোনো রাতারাতি সমাধান নয়, বরং পুরো ব্যাংকিং সিস্টেমকে ভেতর থেকে মজবুত করার একটা লম্বা প্ল্যান। এবার একটু ভারতের আধুনিকীকরণের দিকে তাকাই। এই যে কর নিথানলের মতো নতুন শিল্পে বিনিয়োগ, এটা কিন্তু একটা বড় সিগন্যাল। ভারত শুধু আজকের সমস্যা নিয়ে ভাবছে না, তারা ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা আর পরিবেশ বান্ধব উন্নয়ন নিয়েও সমানভাবে চিন্তিত। আর এই আধুনিক হওয়ার ব্যাপারটা যে শুধু শিল্পে আটকে নেই তার প্রমাণ এটা দেখুন। লিগ্যাল প্রফেশন বা আইনি পেশার মতো জায়গায়ও এখন টেকনোলজি আর এআই ব্যবহার করা হচ্ছে। তার মানে পুরো দেশ জুড়েই একটা আধুনিকীকরণের হাওয়া বইছে। তো এত সব চেষ্টার পর শেষ পর্যন্ত লক্ষ্যটা কি? এই দুটো দেশ নিজেদের জন্য ঠিক কেমন ভবিষ্যৎ দেখতে চায়?
চলুন তাদের সেই ভিশন বা রূপকল্পটা একবার দেখে নেওয়া যাক। ভারতের ব্যবসায়ী সম্প্রদায়ের লক্ষ্যটা যে কতটা উঁচুতে সেটা এই একটা কথাতেই পরিষ্কার। তাদের স্বপ্ন শুধু অর্থনৈতিক গ্রোথ নয়, তাদের স্বপ্ন ভারতকে বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে দেখা। আর এই বিশাল স্বপ্নকে শক্তি যোগায় ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের এই কথাটা, মহান স্বপ্নদ্রষ্টাদের মহান স্বপ্ন সর্বদাই অতিক্রম করে যায়, মানে স্বপ্নটা যত বড় হবে অর্জনটাও তত বড় হবে। তাহলে আজকের পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। দেশগুলো যখন নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ ঠিক করছে, তখন আসল সাফল্যের চাবিকাঠিটা কি? সরকার আর শিল্পখাতের এই পার্টনারশিপ বা অংশীদারিত্বই কি শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? ভাবনার বিষয়, তাই না?